আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। এবং গল্প পাঠে আমি গোপীনাথ। শুরু হচ্ছে রোহন রায়ের পথ নেই। নীল, রানা ও দীপ এসেছে কাশিয়ঙে। রানা যে পত্রিকায় চাকরি করে তারা চায় ডাউ হিলের ভূত নিয়ে একটি প্রতিবেদন। তিনজনেই গাড়ি নিয়ে ডাউ হিলে যায় এবং ড্রাইভারের একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা তিনজনই ডাউ হিলের জঙ্গলে ঢোকে। কিন্তু তার কিছুক্ষণ পরে তারা জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। একে অপরের গলার আওয়াজ শুনতে পেলেও কিছুতেই একে অপরকে খুঁজে পায় না। আতঙ্কিত হয়ে দৌড়তে শুরু করে নীল। হোঁচট খেয়ে পড়ে গিয়ে জ্ঞান হারায়। তারপর মুখে জলের ঝাপটা পেয়ে নীলের জ্ঞান ফিরল। চোখ খুলে চারিদিকে সবটা বুঝতে একটু সময় লাগলো তার। তারপর ওর মাথায় ঢুকলো যে ও গাড়ির সিটে শুয়ে আছে। ওর মুখের ওপর ঝুঁকে আছে তিনটে মাথা, দীপ, রানা আর চ্যাংচং, ওদের ড্রাইভার। রানার হাতে জলের বোতল। নীল এবার ভালো করে চোখ মেলে তাকালো। এই হ্যাঁ, ঠিক লাগছে খানিকটা? হ্যাঁ 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 হ্যাঁ। উঠে কি বসতে পারবি? নীল উঠে বসলো। মাথাটা ঝিম ধরে আছে, কনুইয়ে বেশ ব্যথা। দীপ ওর জামার হাতা গুটিয়ে দেখলো কনুইয়ের কাছে কেটে গেছে অনেকটা। রুকে রুকে, ডেটল হে হামারা পাস। এই নীল, তুই হঠাৎ ডান দিকের রাস্তায় চলে গেলি কেন বলতো? আমরা তো সোজা যাচ্ছিলাম। আহ, আমি আমি ডান দিকে মানে? আর ওইখানে গিয়ে ভয়ই বা পেলি কেন? জন্তু জানোয়ার কিছু দেখেছিলি নাকি? না, তেমন তো কিছু মানে। যেতে যেতে আমরা হঠাৎ দেখি তুই নেই। গরু খোঁজা খুঁজছি আমরা। তারপর তো চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি বড় গাছের নিচে শুয়ে আছিস, তাও আবার অজ্ঞান হয়ে। নীল এতই অবাক হলো যে হা করে চেয়ে থাকা ছাড়া কিছুই বুঝতে পারল না। একেই থেকে কি হলো কিছুতেই বুঝে উঠতে পারছে না। তার উপরে ওদের কথা শুনে মনে হচ্ছে ওরা কিছুই জানে না, সব কিছুই যেন নর্মালি চলছে। কিন্তু কিন্তু তাহলে কি কিছুই হয়নি? সবটাই ওর মনের ভুল। দীপ বোধ হয় ওর অবস্থাটা বুঝতে পারলো। আচ্ছা আচ্ছা, এখন ওসব কথা থাক, চল এখন ফিরি। আমি তো আগেই আপনাদের মানা করেছিলাম সাব, এ এ জঙ্গল খারাপ হে। আপনারা আপনারা আমার কথা মানলেন না। আরে দূর, তুমি থামো তো। তোমার এই সমস্ত গাঁজাখুরি গল্প শুনেই ও ঘাবড়ে গেছে। সব বকবাস একেবারে। बकवास नहीं साहब, बकवास नहीं। अजीब अजीब हादसा হয়। जंगल आदमी बदल जाता है। बदल जाता है माने की? जो जाता है वही वापस आएगा, इसका इसका গ্যারান্টি नहीं है। মানে যে যাবে সেই আসবে না মানেটা কি? কি বলতে চাও ঠিক করে বলো তো। यहाँ पे यहाँ पे कोई और भी आ सकता है। তুমি দেখছো ওর এই অবস্থা, তার উপরে হাবিজাবি কথা বলে আরো ঘাবড়ে দিচ্ছ। একদম আর একটাও কথা বলবে না তুমি। চলো এবার রওনা হবো, ফিরতে হবে। গাড়ি ছাড়লো, কিন্তু নীলের মাথার মধ্যে জটগুলো ছাড়েনি। ও কোনোদিনই নার্ভাস টাইপের নয়, মোটের ওপর সুস্থ সবলই বলা চলে। বড় সড়ো কোনো শারীরিক মানসিক সমস্যায় ভুগতে হয়নি কখনো, এমন হবার কোনো কারণ নেই। দীপ বলল নীল নাকি ডান দিকে চলে গেছিল। সেটা রানার পক্ষে সম্ভব। রানা বেখেয়াল, কিন্তু নীল যথেষ্ট সাবধানী। এইখানে খুব সাবধানী সতর্ক হয়েছিল সারাক্ষণ।
যা হলো তার যুক্তি সামর্থ্য কোনো ব্যাখ্যা নীল খুঁজে পাচ্ছে না। দীপ আর রানাও গম্ভীর মুখে বসে আছে। একটু আগেও দীপ রানাকে বকাবকি করছিল অতি উৎসাহী হয়ে জঙ্গলে ভিতরে যাবার জন্য। রানাও অবশ্য নিজের দোষ মানতে নারাজ। ওর বক্তব্য ব্যাপারটা অত বড় কিছু নয়, কোনো কারণে নীলের মাথা ঘুরে গেছে। কিন্তু নীল জানে ওর মাথা ঘোরেনি, যেটা ঘটেছে সেটা খুব সচেতনই ঘটেছে এবং ও তার মাথা মুন্ডু উদ্ধার করতে পারছে না। রানা সামনের সিট থেকে মাথা ঘুরিয়ে নীলকে জিজ্ঞেস করলো, কিরে, একটু বেটার লাগছে? হ্যাঁ। তোরা তোরা কিছুই টের পাসনি? কি টের পাওয়ার কথা বলছিস সেটা তো খুলে বল। নীল চুপ করে গেল। কোথা থেকে কিভাবে শুরু করবে ওরা তো কিছুই জানে না। হাসবে না তো? রিল্যাক্স, তোর ইচ্ছে হলে তুই বল, না হলে বলতে হবে না। রিল্যাক্স, এখন তো সব ঠিক আছে। পরে বলছি, তুই একটু চোখ বুজে শুয়ে নে, ভালো লাগবে। বলছি শোন। নীল চোখ বুঝল। কানের কাছে ভিজে একটা স্পর্শ আর ঘ্যান ঘ্যানে শব্দ। আচমকা চোখটা ভেঙে গেল। চোখ খুলে নীল প্রথমেই নাকের সামনে দেখতে পেল একটা মরা গাছের মোটা শেকড়, তারপরের দৃশ্য সার দিয়ে কয়েকটা দাঁড়িয়ে থাকা গাছ। ওই ঢিবি! ধড়মড়িয়ে উঠল নীল। জঙ্গল, ঠিক ওইখানেই তো সে পড়ে গিয়েছিল, এই মরা গাছের শিকড়টায় ধাক্কা খেয়েই। কিন্তু এইমাত্র তো গাড়িতে ছিল, আবার জঙ্গলে ফিরে এলো কি করে? নীল দু চোখ বুজে নিয়ে ভালো করে তাকালো। না, কোনো ভুল নেই, এটা জঙ্গলের সেই জায়গা, সেই মরা গাছের শেকড়, সেই উই ঢিবি, সেই বিড়াল কোটরওয়ালা ঝাঁকড়া গাছ। যত দূর চোখ যাচ্ছে শুধুই আগ্রাসী নিষ্ঠ সবুজ। একটু আগে যেটা ঘটছিল সেটা কি তবে সব মিথ্যে, নাকি এটা মিথ্যে? সত্যি তাহলে কোনটা? পকেট থেকে মোবাইল বের করে মাথাটা আরো বকরে গেল তার। টাওয়ারের জায়গায় এরর, অর্থাৎ বিন্দু মাত্র টাওয়ার নেই, ফোন করা সম্ভবই নয়। এইদিকে কুনুইয়ের কাছে জ্বালা করছে। নীল হাত ঘুরিয়ে দেখলো একেবারে টাটকা ক্ষত, রক্ত পড়ছে অঝরে। একটু আগেই গাছের শেকড়ে ধাক্কা লেগে পড়ে যাওয়ার ক্ষত। ডেটল লাগানো নেই, তার মানে জঙ্গলের বাইরের ঘটনাটা সত্যি নয়। এই জঙ্গলই নীলের ক্রেটাস টেস্টোরিয়াস। নীল চোখ বুজে একটু নিজেকে সামলানোর চেষ্টা করলো। মাথা ঠান্ডা রাখতে হবে। হয়তো তা কিছুই ঘটেনি, নীলই হয়তো দিক ভুল করে অন্যদিকে চলে এসেছে। একটু আগের ঘটনাগুলো হয়তো অজ্ঞান মনের অবচেতনার কারসাজি মাত্র। দীপরাও হয়তো এখনো অবধি খুঁজছে, কিংবা বাইরে অপেক্ষা করছে। ঠিক দিকটা খুঁজে বের করে এগোতে হবে। গাড়িতে আস্তে আস্তে দীপ বলেছিল, এই জঙ্গলটা মূল কাশিয়ং টাউনের পূর্ব দিকে, মানে সোজা কথা এখান থেকে পশ্চিম বরাবর এগোলে টাউন এসে পৌঁছে যাবে। দিনের আলো ফটফট করছে, আর এমন কিছু বিরল ব্যাপার নয়। হারিয়ে যাওয়া কি এতই সহজ? দিক বোঝার জন্য মোবাইলে কম্পাস অ্যাপ তো রয়েইছে। নীল অ্যাপটা খুলল। ভাগ্যিস এটা ইন্টারনেট ছাড়াই কাজ করে। স্ক্রিনে কম্পাসের কাঁটা ঠিকঠাকই দেখাচ্ছে। যাক, অনেকক্ষণ পর একটা স্বস্তির শ্বাস ফেলল নীল। আর ঠিক তখনই পেছন থেকে কে যেন চাপা গলায় ডাকলো, এ কি চেংজং? থ্যাংক গড তুমি এসেছো দাদা। দীপ আর রানাকে পেয়েছো? না, আমরা
আমরা সবাই আলাদা হয়ে গেছি। ওদের ওদের খুঁজে পাচ্ছি না, একসঙ্গেই তো ছিলাম। কি করে যে আলাদা হয়ে গেলাম কিছু বুঝতে পারছি না। আমি আপনাদের মানা করেছিলাম স্যার, এ জঙ্গলে আপনারা আমার কথা শুনলেন না। আচ্ছা, ঠিক আছে। এত এত কথা কাম নেই। চলো চলো, আগে ওদের খুঁজে বের করা যাক। খুঁজে দাঁড়াতে স্যার, খুঁজতে কি আলতু ফালতু কথা বলছো? ওদের খুঁজে তাড়াতাড়ি চটপট করে বেলা বেরোতে হবে, বেলা বয়ে যাচ্ছে। বেলা অনেক হলো, ফিরতে হবে, লাঞ্চ করতে হবে। ফিরতে চাইলে ফেরা যায় স্যার, জঙ্গল ফিরতে দিলে তো ফিরবে। তুমি একদম ভুলভাল কথা বলবে না। মানে উল্টো পাল্টা কথা বলে আমাদের কনফিউজ করছো। আমাকে হেল্প করো, না হলে গেট লস। জোরে কথা বলবেন না স্যার, এরা সব শুনছে। কারা শুনছে? এই গাছেরা, এই জঙ্গল জিন্দা है স্যার, এখানে যত গাছ দেখছেন সব কিন্তু আছড়ি গাছ না। এই জাস্ট শাট আপ, একটাও কথা বলবে না তুমি। আমি আপনাদের খুঁজতে জঙ্গলে এলাম স্যার, আমার কোথায় বিশ্বাস করছেন না। এই গাছপালা আলাদা করেছে দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো হাত সামনেই মেলে ধরল চ্যাংজং। নীল আতঙ্কিত চোখে দেখল কিংজংয়ের হাতের আঙুলগুলো রক্ত মাংসের আঙুল নয়। আঙুলের জায়গায় কিলবিল করছে কয়েক গাছি শেকড়। নীলের সারা শরীর থর থর করে কেঁপে উঠল। অত জোরে কেঁপে উঠতেই চোখ খুলে গেল নীলের। সে দেখল সামনেই চেনা মুখ, দীপ, রানা আর মিসেস প্রিন্স। সবাই হাঁ করে ওর মুখের দিকে চেয়ে। হিরে, চমকে উঠলি কেন? হিপনিক জ্বর, জেগে জেগে ঘুমোচ্ছে বেটা। নীল ফ্যাল ফ্যাল করে চারপাশে তাকালো। জঙ্গলের জও নেই, এ যে মিস প্রিন্সেস হোমস্টে, খাবার ঘর। সামনে সাজানো ব্রেকফাস্ট এবং বাকিদের প্লেট ফাঁকা। ওর নিজের খাওয়া কিন্তু কিছুই এগোয়নি। নীল ঢোক গিলে বলল, আমরা ফিরে এসেছি? কোথা থেকে ফিরবো? বেরোতেই পারলাম না এখনো, 11টা বেজে গেল। লাঞ্চিং যে দিনের অর্ডারটা ক্যান্সেল করে দে, ভেজ খাক। পেট গরম হয়ে গেছে ব্যাটার। দু হাতে মাথার রক চেপে ধরল নীল। কি হচ্ছে এটা? তাহলে কি পুরোটাই স্বপ্ন? জঙ্গলে যাওয়া, পথ হারিয়ে যাওয়া, চিনজংয়ের বীভৎস দৃশ্য, দর্শন, ওই হাত, সব স্বপ্ন। কিন্তু তার আগে ওই জঙ্গল থেকে ফিরে আসাটা, গাড়িতে সবাই মিলে ঘিরে, সবার উদ্বিগ্ন মুখ, কুনুইয়ের ডেটল, সেটাও স্বপ্ন। স্বপ্নের মধ্যেই স্বপ্ন। ড্রিম উইদিনই ড্রিম, যাকে ফলস ওয়েকেনিং বলে। হাতের ক্ষতটার কথা মনে পড়তেই কুনুই তুলে দেখল নীল। না, কাটা ছেঁড়ার কোনো চিহ্নই নেই। নীল বিভ্রান্ত মুখে এদিক ওদিক চাইল। জানালার ওপারে সরু একটা পায়ে চলার রাস্তা, তারপরেই নেমে গেছে হাহা করা খাদ। নীল খাদের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে মাথার ভিতরেও একটা রাস্তা হঠাৎ চলতে চলতে ঝাঁপ মেরেছে খাদের দিকে। তারপর শুধুই শূন্যতা, ধূসর নিকষণতা। এটাই কি হ্যালুসিনেশন? নীলের তো কোনো কালেই এসব সমস্যা ছিল না। বলা নেই কওয়া নেই, আচমকা এমন একটা সমস্যা হবেই বা কেন? কাজের স্ট্রেস নীলের পেশায় আছে ঠিকই, কিন্তু সেই কারণেই যদি হয় তাহলে সমস্যা হবে। পৃথিবীকে কাজের মাঝখানে বেড়াতে এসে মানুষ যখন রিল্যাক্স মুডে আছে তখন কেন স্ট্রেসের আবির্ভাব ঘটবে?
দীপদের সঙ্গে কি কথা বলা উচিত এই নিয়ে? এটা ভাবতেই আবার গুটিয়ে গেল নীল। ওরা শুনলে শিওর হাসবে। মিসেস প্রিন্সই বা কি মনে করবেন? সবাই ভাববে ডাউহিলের জঙ্গলের ভূতের কথা শুনে ভয় পেয়েই ওর এইসব হচ্ছে। লজ্জার ব্যাপার হবে একটা। দীপরা মিসেস প্রিন্সের সঙ্গে কথা বলছে। সাইট সিন হিসেবে কি কি দেখা যায়, কতক্ষণ লাগবে, ড্রাইভাররা কাছে পিঠে জায়গাগুলো ঘুরে দেখাতে কত টাকা নেয়, এই সব কিছুই স্বাভাবিক, সবাই স্বাভাবিক। না, সব ঠিকই আছে যখন, এই নিয়ে আর কাউকে কিছু বলার দরকার নেই। গুলি মারুক ওই স্বপ্নকে। বাইরে বেরোলেই নিশ্চয়ই মেজাজটা ভালো হয়ে যাবে। পাহাড় বলে কথা, সঙ্গে আবার প্রিয় বন্ধুরা। মনটাকে বুঝিয়ে সুজিয়ে প্রাণপণে চেষ্টা করে নীল। সবচেয়ে আগে মাথার বোদা ভাবটা কাটানোর দরকার। কপালের ঘামটা মুছে নীল সামনে কপির কাপটা টেনে নিল। কপি অবশ্য একেবারে ঠান্ডা মেরে গেছে, বিশ্রী লাগছে খেতে। দ্বীপের ছেঁড়া ছেঁড়া কথাবার্তা কানে আসছিল, কিন্তু নীলের মন সেই দিকে ছিল না। আচমকা মিসেস প্রিন্সের একটা কথা কানের মধ্যে দিয়ে একেবারে বুকে এসে বিঁধে গেল। নীলের সব কটা ইন্দ্রিয় মুহূর্তের মধ্যে যেন সচেতন হয়ে উঠল। মিসেস প্রিন্স ডাউহিলের জঙ্গল নিয়ে কথা বলছেন। এই গত মাসেই তোমাদের মতন 3জন ইয়াং ছেলে ওই জঙ্গলে গিয়ে আর ফেরত আসেনি। তাদেরকে পাওয়াই যায়নি। তোমাদের মতনই বয়স হবে। ভূতের খোঁজ করতে গিয়েছিল ছেলেগুলো। আপনি আপনি এইসব গল্পে বিশ্বাস করেন? লোকে কি বলে জানো? জানি, এই জঙ্গল মানুষ খায়, তাই তো? সে তো খাই, তবে তারও আগে এই জঙ্গল মানুষের মাথার মধ্যে ঢুকে যায়। ওদেরও তাই হয়েছিল। জঙ্গল মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। জঙ্গল মাথার মধ্যে ঢুকে গিয়েছিল মানে? তা আমি বলতে পারবো না, যে জানে সে জানে। গা শিরশির করে উঠল নীলে। মাথার মধ্যে আবার কেমন যেন সব কিছু গেঁথে যাচ্ছে। কেমন যেন একটা বুনো গন্ধ আসছে। কি যে উদ্ভট সব কুসংস্কার! নীলের ডান হাতের কবজির কাছে ঠান্ডা মতো কিসের জন্য একটা সুরসুর করছে জিনিসটা। নীল দেখলো একটা কেন্ন। আরে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে নোংরা এই কেন্নটা এলো কি করে? হোমস্টেডের কিশোরী কর্মী ওদের ব্রেকফাস্টের কাপ প্লেট তুলতেই এসেছিল। মিসেস প্রিন্স তাকে ডেকে বললেন, पॉली, पिछले महीने जो 3 लोग जंगल में गुम हो गया वो याद है ना तुझे? जी आंटी। उन लोगों का जो ड्राइवर जो लेके गया था, उन लोगों तू पहचानता है ना? जी मालकिन, हमारे मोहल्ले में ही रहता है, चेमजोंग। কথাটা এক মুহূর্তের জন্য সাদা মাথা হয়ে গিয়েছিল। কবজির কাছে ঠান্ডা মতো কিসের স্পর্শ পেতেই হুঁশ ফিরল নীলের। কোথায় মিসেস হোমস্টিডের? কোথায় দ্বীপ? কোথায় রানা? চোখের সামনে তো আবার সেই মরা গাছ, সেই মোটা শিকড়, সেই উই ঢিবি, সেই সরু সোতা তীর তীর করে বয়ে যাচ্ছে। আদিম গন্ধে ভরা সেই জঙ্গল। ঝিঝির ডাকটুকুও এখন চুপ। দম চাবানির অবতারণা চারিদিকে। নীল হেলান দিয়ে বসে আছে একটা গাছের গায়ে, আর ওর ডান কবজির ঠান্ডা শিরশির ওই স্পর্শটা একটা কেন্ন খুব ধীরে ধীরে ওপর দিকে উঠছে। কোথায় গেলি শোন? কোথায়? নীল, রানা। নীল খানিকক্ষণ হতভম্বী হয়ে রইল। মাথা কাজ করছে না ওর। ও কি তবে আগাগোড়াই জঙ্গলেই আটকে ছিল? জঙ্গলের বাইরের ঘটনাগুলো তাহলে ঘটেইনি? একের পর এক ভুল সত্য
নীল বুনেই চলেছে ডাউহিলের কালান্ত বরণে। গাছের গায়ে ভর দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো নীল। হাত পা কাঁপছে, ঘামে ভিজে গেছে সমস্ত শরীর। ড্রাইভারদের কথাই তবে ঠিক, এই জঙ্গল মানুষ খায়। একবার এইখানে ঢুকলে বেরোনো যায় না। মিসেস প্রিন্স যে 3টি ছেলের কথা বলেছিলেন, তারা কারা? তারাও কি এই একই ড্রাইভারের প্যাসেঞ্জার ছিল, নাকি নীলেরই টাইম লাইন দুমড়ে মুচড়ে গেছে? এ জঙ্গল কি সত্যিই মাথার মধ্যে ঢুকে যায়, এলোমেলো করে দেয় মানুষের ব্রেন টাইম। অনেক উঁচু থেকে পাখির চোখে ওপর থেকে পাহাড়ি জনপথের রাস্তাগুলো যেমন দেখলে মনে হয় অনেকগুলো সাপ কিলবিলিয়ে পেঁচিয়ে আছে। নীলের অতীত, বর্তমান আর আগামী ঠিক তেমনই জট পাকিয়ে ওভারল্যান্ড করে গেছে। পালাবার কি সত্যিই কোনো পথ নেই? আমি কোথায় এসে ফেসে গেলাম? রানা, রানা, কোথায় কোথায় তোরা? আমি কোথায় এসে ফেসে গেলাম? রানা! নীলের গলার কাছে দলা পাকাচ্ছে কান্না। জঙ্গল এত ঘন কখনো সে দেখেনি। গাছেরা যেন একে অন্যের গায়ে হেলান দিয়ে আছে। কানে কানে যেন কিছু সলা পরামর্শ চলছে। লক্ষ কোটি অপলূপ চোখ যেন ড্যাব ড্যাব করে চেয়ে আছে তার দিকে। নীল সারা গায়ে টের পাচ্ছে সেই সব দিন শীতল দৃষ্টি। মাটির ওপরে শুধু নয়, মাটির নিচেও রক্তচালিকার মতন ছড়িয়ে আছে তাদের সাম্রাজ্য। চরাচর জুড়ে বিনবিনি এক উজ্জ্বল, শিকড়ে শিকড়ে যেন কানাকানি চলছে। বাতাস ভারী হয়ে উঠছে তাদের ষড়যন্ত্রে। গাছেরা একটু একটু করে ছোট করে আনছে মৃত্যু। খাঁচায় ধরা ইঁদুরটাকে একটু খেলাচ্ছে যেন। দীপ, দীপ! রানা, রানা, তোরা কোথায়? কেউ সাড়া দিল না। নীল আবার ডাকলো, দীপ! রানা, কোথায় কোথায় তোরা? দীপ! রানা, দীপ, কোথায় তোরা? বারবার ডাকলো। ডাকতে ডাকতে গলা ভেঙে গেল, তবু কেউ সাড়া দিল না। তোরা কোথায়? তোরা কোথায়? দীপ! রানা, 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 দীপ! কোথায় তোরা? কোথায়? রানা! নিজের গলায় ফিরে এসে মুখ ভ্যাংচাতে লাগলো। না, 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 বেরোতে তাকে হবেই। যে করেই হোক তাকে বেরোতে হবে এইখান থেকে। বাবা মায়ের মুখ মনে পড়ছে, চোখের সামনে নামছে নোনা জলের ধারা। বাবার জন্য ফিরতেই হবে, ফিরে গিয়ে দেখা করতেই হবে মা বাবার সঙ্গে। চোয়াল শব্দ করলো নীল, বুকে করে নিল অনেকটা শ্বাস। তারপর দেহের সবটুকু এনার্জি একত্র করে মরিয়া এক ছুট লাগালো একেবারে, চোখ কান বুঝে। হাতে খোঁচা খাচ্ছে, পায়ে খোঁচা হচ্ছে, কেটে চিড়ে যাচ্ছে এদিক ওদিক, তবুও ছুট লাগাচ্ছে। কিন্তু তবুও সেই সবের দিকে ভ্রূক্ষেপ করারও সময় নেই এবং তার মানসিক অবস্থাও সেরকম নেই। নীল ছুটছে, তীরের বেগে পেছনে চলে যাচ্ছে সর্বত্র যন্ত্রময় গাছের দল। পেছনে পড়ে থাকছে ঝোপঝাড় উইবিবির ছোটা। এত জোরে নীল কোনো দিন জীবনে ছোটেনি। এত জোরে যে ছুটতে পারে সেটাই ওর জানা ছিল না। কিন্তু তবু জঙ্গল শেষ হচ্ছে না। এই তো চলে এসেছি। আর কিছু না, আর কিছু না, আর কিছু দৌড়লে হয়ে যাবে।
চলে এসছি। আর কিছুটা তো রোলে হয়ে যাবে। চলে এসছি। মার কাছে যেতেই হবে। দীপ, দীপ, তোরা কোথায়? তোরা সব কোথায়? আমার কথা কেউ শুনতে পাচ্ছে না। নীলের দৌড়ের সঙ্গে পাল্লা দিয়ে জঙ্গল আরো বেড়েই চলেছে। ইলাস্টিকের মতন নিজেকে লম্বা করেছে জঙ্গল। যে মানুষ একবার এসে ধরা দিয়েছে তার আর ছাড় নেই। নীল টের পেল গাছের পাতার থেকে ঝোপঝাড়ে জঙ্গলের ভেতর থেকে স্যাঁতস্যাঁতে লোহাদর জীব বেরিয়ে আসছে। ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ফেলছে আর সাপোত খিদে। নীল হাঁপাচ্ছে আর দৌড়াচ্ছে। কোনো একদিক বরাবর দৌড়তে থাকলে ঠিক বেরিয়ে যাওয়া যাবে না এই জঙ্গলের সীমানা। একটা জায়গায় গিয়ে নীল আর পারল না, বসে পড়ল। মুখ দিয়ে ফেনা উঠে আসছে, বুকে অসহ্য যন্ত্রণা। এই অবস্থাতেই কোনো রকমের মুখ তুলে নীল খেয়াল করলো এটা সেই একই জায়গা। তো নবাবের আশ্বস্ত ভুল ভুলাইয়ার মতো। এই জঙ্গলে প্রতি পাকে একই দৃশ্য। সেই মরা গাছের শেকড়, সেই বিরাট কোটলবালা গাছ, সেই ওই ঢিবি, সেই ক্ষীণকায়ের সোতা ঘুরে ফিরে সেই জায়গাতেই আসছে। সেই জায়গাতেই সে বারবার পড়ে যাচ্ছে। নীল টের পেল স্নায়ু অবশ হয়ে আসছে। ভয় পাওয়ার শক্তিটুকু যেন অবশিষ্ট নেই। মাটিতে মুখ থুবড়ে পড়ল নীল। ঠিক তখনই দুজোড়া পা যেন মাটি ফুঁড়ে এসে দাঁড়ালো তার সামনে। নীল মুখ তুলল। রানার দ্বীপ, মরা মাছের মতন চোখ, গলা ফুঁড়ে বেরিয়ে এসেছে শেকড় বাকড়। আমাকে ফেলে যাস না, এই জঙ্গল থেকে বেরোতে পারবি না। নীল বিস্ফারিত চোখে ওদের দিকে তাকিয়ে রইল। চোখের সামনে পাল্টে যাচ্ছে ওর দুই বন্ধু। চোখের মণি বড় হতে হতে খেয়ে নিচ্ছে সমস্ত সাদা চোখটুকু। নাক কান দিয়ে খুব ধীরে ধীরে বেরিয়ে আসছে কচি সব ডাল পাতা। গলা দিয়ে একটা তীব্র আর্তনাদ বেরোতে চাইল, কিন্তু বেরোতে পারল না। দীপ নিস্তময় হেসে হাতটা বাড়ালো। জঙ্গলের বাইরে চেমজং তখন ঘামতে ঘামতে গাড়ি ছোটাচ্ছে ফরেস্ট অফিসের দিকে। 2.5 ঘন্টা হয়ে গেছে তার 3 জন প্যাসেঞ্জারের কেউ ফেরেনি। আজকে এতক্ষণ শুনলেন রোহন রায়ের গল্প পথ নেই, এবং গল্প পাঠে আমি গোপীনাথ। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের গল্প পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান অবশ্যই অন করে নেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশান আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন পথ নেই। ধন্যবাদ।